আচ্ছা, সৌন্দর্য যদি পরিকল্পনা মাফিক না হয়, সৌন্দর্যায়ন যদি পরিকল্পনা মাফিক না হয়, তাহলে কি হতে পারে? তাহলে যা হতে পারে তা হচ্ছে সমস্ত টাকা, সমস্ত পরিশ্রম জলে যেতে পারে। অপচয়ের নাম ডায়মন্ড মডেল হতে পারে। হেয়ালি করছি না, একেবারে ঠিক বলছি। অপচয়ের নাম ডায়মন্ড মডেল। কেন ভাবছেন তো? আসলে দেদার সৌন্দর্যায়ন করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার, সেখানে ডায়মন্ড মডেলে দেদার সৌন্দর্যায়ন, কিন্তু সেই সৌন্দর্যায়ন করা হয়নি মাটি পরীক্ষা করে। ফলত সৌন্দর্যায়ন বিষবাও জলে মিশে গিয়েছে। হুগলি নদীর জলে সেই সৌন্দর্যায়ন। অভিযোগের কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার। চাঞ্চল্যকর এই দাবি ক্যাগ রিপোর্টে দাবি করা হয়েছে 2019 সালে তৃণমূল সরকার ডায়মন্ড হারবারের সৌন্দর্যায়নের কাজ শুরুর ঠিক আগে কোনোভাবে কোনো সমীক্ষা করেনি। আর এর জেরে সরকারি তহবিল থেকে বাড়তি 1,29,00,000 টাকা খরচ হয়েছে। ক্যাগ রিপোর্টে প্রশ্নের মুখে এবার ডায়মন্ড হারবার মডেল। তার কারণ, ডায়মন্ড হারবারে সৌন্দর্যায়নের নাম করে নদী তীরবর্তী জায়গায় কোনো ধরনের ফিজিবিলিটি স্টাডি ছাড়াই যেভাবে কাজ করা হয়েছিল, তাতে দেখতে পাওয়া যায় যে সেই অংশের যে নির্মাণ তা স্থায়ী হয়নি। একটা ধস নামে এবং সেই নির্মাণ কার্য সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। সিএজি তার রিপোর্টের মধ্যে উল্লেখ করেছে যে এই ধরনের নির্মাণ কার্য করার জন্য তার আগে থেকে যে ধরনের ফিজিবিলিটি টেস্ট করে এগোনো উচিত, সরকারের তরফ থেকে তা করা হয়নি। এক্ষেত্রে দাঁড়িয়ে স্থানীয় জনপ্রতিনিধির তরফ থেকে বলা হয়েছিল যে এই কাজ করতে হবে, তো সেই কারণে সেই কাজ শুরু করে দেওয়া হয়। কিন্তু এই কাজ করার আগে বিজ্ঞানসম্মত বিভিন্ন উপায় দেখে নিয়ে কাজ করলে যে রাজ্য সরকারের কোষাগারে থাকা অর্থ যে অপচয় হয় না, সেটা কোথাও গিয়ে বুঝে উঠতে পারেনি প্রশাসনিক আধিকারিকরা। অনেকেই বলছেন যে ক্যাগ রিপোর্টের মধ্যে দিয়ে আসলে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে রাজনীতির চাপে পড়ে প্রশাসনকে যে ধরনের কাজ করতে হয়েছে, তাতে যে বিস্তর ক্ষতির পরিমাণ হয়েছে তাই ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে না আসলে বোঝাই যেত না। ডায়মন্ড হারবারে নদী তীরবর্তী জায়গাতে এই ভাঙনের কথা প্রত্যেকেই জানেন। এমনকি এই ভাঙনের পর কলকাতা বন্দর কর্তৃপক্ষের তরফ থেকেও বলা হয়েছিল যে উপযুক্ত পরীক্ষা ছাড়াই ওখানে যে ধরনের কাজ করা হয়েছিল তা করতে পারা যায় না। আর তারই সত্যতা এবার ক্যাগ রিপোর্টের মধ্যে উঠে এলো। কোনো রকম কোনো সমীক্ষা করা হয়নি, মাটি পরীক্ষা করা হয়নি, কিন্তু সৌন্দর্যায়ন হয়েছে। এবং আপনাদেরকে নিয়ে যাই ফিরিয়ে 2019 সালের 1 আগস্ট। কি ঘটলো? ধস নামলো হুগলি নদীতে, সেই সৌন্দর্যায়ন ধুয়ে গেল। আর বিপর্যয় নামলো 117 নম্বর জাতীয় সড়কে। 117 নম্বর জাতীয় সড়ক খুবই গুরুত্বপূর্ণ। কেন বলুন তো? কারণ হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনার কানেক্টিং রাস্তা হিসেবে এই 117 নম্বর জাতীয় সড়ক ছিল। আর সেই সময় ধস নামায় বন্ধ হয়ে যায় যাতায়াত। 117 নম্বর জাতীয় সড়কে কিভাবে ভাঙন নামে আপনারা দেখুন। 2019-এর 1 আগস্ট ডায়মন্ড হারবারের ছবি আপনাদের দেখাচ্ছি। 12 ফুট রাস্তা ধসে যায়, হুগলি নদীতে এভাবে মিশে যায়। তার কারণ ডায়মন্ড মডেলে দারুণ সৌন্দর্যায়ন হয়েছে, কিন্তু তা হয়নি মাটি পরীক্ষা করে। 117 নম্বর জাতীয় সড়ক, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনার গুরুত্বপূর্ণ কানেক্টিং এই রাস্তা, সেখানে ঠিক এভাবেই ধস নামে। সৌন্দর্যায়ন তো ধুয়ে যায়, সাধারণ মানুষের যাতায়াতেও সমস্যা তৈরি হয়। আমার বাদিকে যে ছবিটা দেখছেন, এটা 2019 সালের 1 আগস্ট। দেখুন কি অদ্ভুত, এও 1 আগস্ট মাস। আর ক্যাগ রিপোর্টে কি দাবি করা হচ্ছে? এই যে সৌন্দর্যায়ন হয়েছে, নিয়ম মেনে তো হয়নি। এই যে ধস নেমেছিল সেদিন, সেটারও কারণ রয়েছে। কেন সেদিনকে ধস নেমেছিল? এটা নিছকই একটা দুর্ঘটনা একেবারেই নয়। রিপোর্টে দাবি করা হয়েছে ধসের শিকড় লুকিয়ে তৎকালীন রাজ্য সরকারের ঢিলেমিতে, গাফিলতিতে, যে গাফিলতির ধাক্কা সামলাতে সরকারি তহবিল থেকে খরচা করতে হয়েছিল 1,29,00,000 টাকা।
ধসের নেপথ্যে তৃণমূল সরকারের গাফিলতি। 2019-এর 1 আগস্ট যে ধস নামে 117 নম্বর জাতীয় সড়ক, গাফিলতির ধাক্কা সামলাতে বাড়তি কত টাকা খরচ হয়েছিল? 1,29,00,000 টাকা। বিভিন্ন সময় আপনাকে দেখা গেছে যে আপনি বিভিন্ন সময়ে যে দুর্নীতি হয়েছে, যেখানে অনিয়ম হয়েছে, আপনি সরব হয়েছেন। এই বিষয়ে কি বলবেন? এখানটায় যে কি কেন বিউটিফিকেশন করলো, কি রিপোর্টের ভিত্তিতে, পিডব্লিউডি ইঞ্জিনিয়ারগুলো আদৌ পরীক্ষা করেছিল কিনা, সয়েল টেস্ট করা হয়েছিল কিনা, 17 লক্ষ কিছু আমরা জানি না। এবং তারপরে পুরো টাকাটা, এটা হচ্ছে পাবলিক মানিটা, এবং এটা অভিষেক ব্যানার্জির রেকমেন্ডেশনে হয়েছে, অভিষেক ব্যানার্জির নির্দেশে এটা করা হয়। তবে এটা যদি ভেঙে যায়, আমরা দক্ষিণ চব্বিশ পুরো ডিটাচ হয়ে যাবে। এবং যার জন্য 2023 সালে মার্চ মাসে যাদবপুর ইউনিভার্সিটির ফিজিবিলিটি ক্ষেত্রে এটা পরিষ্কার, এটা ট্যুরিজম ডেভেলপমেন্টের এই প্রকল্পটাকে বাদ দিয়ে দিয়েছে। এটা নিয়ে এফআইআর করছে এবং পরিষ্কারভাবে এখানটায় সমস্ত ডিপার্টমেন্টকে আজকে কমপ্লেন করে জানানো হচ্ছে। ডিএম, এসডিও এবং আমি নিজে থানায় গিয়ে এফআইআর করব যে এই যে টোটাল, কারণ এটা একটা দুর্নীতি হয়েছে। এই যে এত কোটি টাকা, এটা হচ্ছে পাবলিক মানি। অভিষেক ব্যানার্জির নির্দেশে এইভাবে কোটি কোটি টাকা এখানটায় নষ্ট করা হয়েছে, আমাদের পরিবেশকে নষ্ট করে, এবং একের পর স্ক্যাম হচ্ছে। এটা আরেকটা স্ক্যাম অভিষেক ব্যানার্জির। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডায়মন্ড হারবার তার নির্বাচনী কেন্দ্র। এবার এই ডায়মন্ড হারবারে আমরা অনেকেই ওই হালকা স্টেকেশনে যাই। ডায়মন্ড হারবারের সৌন্দর্যায়ন ব্যাপক নজর কেড়েছিল, কিন্তু না, সেটা তো ধরে রাখা যায়নি। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সৌন্দর্যায়নের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এই কেন্দ্রে কত টাকা খরচ হয়েছিল? 7,17,00,000। দু 2017 সালে হুগলি নদীর পাড়ে যেখানে এই প্রকল্প, এই যে সৌন্দর্যায়নের প্রকল্প নেওয়া হয়, হ্যাঁ, তা বাস্তবায়িত হয়েছিল 2019 সালের অগস্টে। সেখানেই ধস নামে নদী গর্ভে গোটা রাস্তা ঢুকে যায়। যখন ফিরছি তখন বাজে ওই 6:10-15, তখন একটু চিড় হয়েছে। ধীরে 76-এ গাড়ি রেখে ফের দেখতে এসেছি, পুরো ফেটে গেছে। মানে কি জন্য ফাটলো, মানে কি মনে হচ্ছে? এই যেখানে সব কাজকর্ম হচ্ছে, এইসব ওই বুলডোজার আজ এর চাপে। সমস্যাটা কোথায় বলুন তো? প্রথমত তো সৌন্দর্যায়নের জন্য একটা প্রকল্প করা হলো, সেই প্রকল্পের বাস্তবায়ন হলো, কিন্তু সেটা টিকিয়ে রাখা গেল না। দুদিকেই টাকা খরচ। এই যে ক্ষত হলো 117 নম্বর জাতীয় সড়ক, খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যে কথা আপনাদের বলছিলাম, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনার কানেক্টিং রাস্তা। সেখানে ক্ষত সারাতেই আবারও টাকা খরচা। সেখানে ক্ষত সারাতে খরচ হলো 1,29,00,000 টাকা। পূর্ত দপ্তরের গ্যাট থেকে সেই টাকা বেরোলো। ক্যাগ রিপোর্টের দাবি, হুগলি নদীর পাড়ের মাটি অত্যন্ত ভঙ্গুর। তা সত্ত্বেও যথাযথ পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সৌন্দর্যায়নের কাজ শুরু হয়ে যায়। এর ফলে ধস, আর ধসে সরকারের তহবিল থেকে খসে 1,29,00,000 টাকা। 2023 সালে নদী পাড় সাজানোর কাজ তাই বন্ধই হয়ে যায়। এই যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখাতে দেখাতে আপনাদেরকে একটু দীঘাতে নিয়ে যাই। আসলে আপনাদের রিকল করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য। 2021-এ ইয়াস হয়েছিল, মনে আছে তো? সেই সময় দীঘার পাড় ভেঙে যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৎকালীন সময়, সেই সময় দাঁড়িয়েও অভিযোগ করেছিলেন অনেক। শুনুন। তোমার টাকাটা কি সব জলেই চলে যাচ্ছে? এটা তো আমায় দেখতে হবে। টাকা আমি জলে দেবো, না জল আমি টাকা দিয়ে ঢাকবো? কি করব, কোনটা হবে? আজকেও তোমার বিদ্যাধরী বাঁধ ভেঙেছে। যা আমি শুনতে পাচ্ছি, তোমরা যে দীঘায় যেটা করেছিলে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তার টোটালটাই ভেঙে গেছে। টোটালটাই ভাঙলো কি করে? হয়েছে তো 2-2.5 বছর হয়েছে, জলের স্রোত ছিল, সবকিছুই ঠিক আছে, সবটা কি করে ভেঙে গেল? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে সৌন্দর্যায়নের কাজের সমীক্ষাতেও গাফিলতির ইঙ্গিত স্পষ্ট। ক্যাগ রিপোর্টে
শিল্প শহর হলদিয়ার এই যে ছবিটা গত কয়েকদিন ধরেই কিন্তু রয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা আগেই ছিল, তারপর সারা রাত টানা বৃষ্টি, যার ফলে জলমগ্ন হয়ে পড়ল আসানসোলের একাধিক এলাকা। সব জায়গায় हम लोग जाएंगे और एक-एक लोगों को लेके आएंगे। পেছন দিকে ডুলুং নদী রয়েছে, এই ডুলুং নদীর যে ভয়াবহ রূপ, জলস্তর সকাল থেকে আরো বাড়ছে। আমাদের হসপিটালে যোগাযোগ বিচ্ছিন্ন। জল যন্ত্রণার থেকে মুক্তি চাইছেন হলদিয়ার মানুষজন, চাইছেন নিকাশি ব্যবস্থার উন্নতি। যাদের বাড়ির মধ্যে এক ছাতি জল, তারা কেউ নেই, এখানে বাড়িতে নেই, সব গিয়ে ত্রাণ শিবিরে গিয়ে আছে। এই পুরো চত্বরে মানে হলদিয়া এবং আপনাদের এই আশেপাশে যাতে জল যন্ত্রণা, নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি, আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান, ড্রেনেজের নিকাশির ব্যবস্থা আমরা করব। মন্দেশ্বরী নদীর ওপর যে মানকানের সেতু, সেই মানকানের সেতু কিন্তু জলের তলায় চলে গিয়েছে। নদীর ব্রিজের উপরে মোটামুটি 6 ফুটের উপরে এখন জল যাচ্ছে এবং আরো জল বাড়বে এবং সম্পূর্ণ অসহায়ভাবে মানুষগুলো দিন যাপন করছে। এইভাবেই দেখতে পাচ্ছেন যে রাস্তার যে জল, সেই জলের মধ্যেই এতগুলো পরিবার তারা তাদের দিন যাপন করছেন। আমি দরজা খুলতে পারি না, জলের ঝোঁকের জন্য, সাপের জন্য অসুবিধা, খুব অসুবিধা, প্রচন্ড অসুবিধা। কিছু খবর আমাদেরকে ইন্সপায়ার করে, যেমন এবার যার কথা বলবো, প্লাবন পরিস্থিতির মধ্যেও তিনি এগিয়ে চলেছেন। তিনি এগিয়ে চলেছেন ছাত্রদের পড়ানোর উদ্দেশ্যে। কোথাও বুক জল, সেখানে তিনি গামছা পরে নেমে পড়ছেন। আবার কিছুটা পথ এগোলেই নৌকাও তো আর যায় না, কিন্তু মাস্টার মশাই এগিয়ে চলেছেন। তাকে যে পড়াতে হবে, তিনি যে সমাজ গড়ার কারিগর, তার এই অদম্য মানসিকতার তিনি মহাকাব্য লিখছেন। মহাকাব্য লিখছেন সুব্রত দাস। আসলে শিক্ষাই যে তার একমাত্র ব্রত। এতটা জল পেরিয়ে আসতে হলো, প্রায় 1 বুক জল। আমি মাধবচক প্রাথমিক বিদ্যালয়ে যাব, শিক্ষকতা করি। শিক্ষক, মানুষ গড়ার কারিগর। এত বড় গুরুদায়িত্ব যার কাঁধে, তার দায়িত্ববোধও দুর্দমনীয়। প্লাবনের জল ঠেলেই স্কুলে চললেন মাস্টার মশাই। দুর্যোগ যতই চোখ রাঙাক, জলস্তর যতই বাড়ুক, ছাত্রছাত্রীদের জন্য স্কুলে তাকে পৌঁছতেই হবে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিস্তীর্ণ এলাকা। চরাচর জুড়ে শুধু জল আর জল। নারায়ণগড়ের মাধবচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুব্রত দাস। কঠিন পরিস্থিতির মধ্যেই কখনো বুক জল, কখনো কোমর জল ঠেলে স্কুলে পৌঁছে যাচ্ছেন তিনি। শিক্ষক সুব্রত দাসের বাড়ি নারায়ণগড়ের মান্দার গ্রামে। কেলেঘাই নদী পেরিয়ে স্কুলে যেতে হয় তাকে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। জলের তোড়ে বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় সাইকেলে যাতায়াত বন্ধ। এত প্রতিকূলতার মধ্যেও স্কুল যাওয়া বন্ধ করেননি মাস্টার মশাই, কারণ পড়াশোনায় কোনো খামতি রাখতে চান না তিনি। সিলেবাস শেষ করানোর দায়বদ্ধতাও তো আছে। বাচ্চাদের পড়াশোনার তো প্রয়োজন রয়েছে, জল পেরিয়ে ঠিক টাইমে পৌঁছতে হবে, তাই অনেক আগে থেকেই বেরোতে হয়। কেলেঘাই নদীর এপারে যে বিস্তীর্ণ 1 কিলোমিটার মতো রাস্তা, মোরাম রাস্তা, সেটা প্রায়শই বর্ষাকালে জলে ডুবে থাকে, আর সেটাতে পারাপারের জন্য সেরকম নৌকোর ব্যবস্থা থাকে না। সেই জন্য ব্যাগে জামাকাপড় নিয়ে গামছা পরেই পেরিয়ে এসে এদিকে আবার ড্রেস চেঞ্জ করে বিদ্যালয়ে আসি, যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে। হেঁটে জলের স্রোত ঠেলতে ঠেলতে স্কুলে পৌঁছানো চারটিখানি কথা নয়। জামা প্যান্ট ব্যাগে ভরে নিয়ে গামছার গেঞ্জি পরেই জল পেরোচ্ছেন শিক্ষক। ডাঙায় উঠে পোশাক বদলে পৌঁছে যাচ্ছেন স্কুলে। খালি গায়ে জামা কাপড় ব্যাগে ভরে বেরোতে হচ্ছে।
এখন এক বুক জলে কিছুটা, আর কিছুটা এক কোমর জলে। প্রত্যেক দিনই এই গামছা পরেই আসতে হয়। কল অফ ডিউটি বা কর্তব্য পালনের তাগিদ কথাটা আমরা প্রায়ই শুনি। এই কথার ব্যাপ্তি যে কত বড় তার উজ্জ্বল উদাহরণ নারায়ণগড়ের এই মাস্টার মশাই। শিক্ষাই ব্রত শিক্ষক সুব্রতর। তাদের যে নিয়মিতভাবে পড়াশোনার যে তাগিদ থাকে সেটাকে ধরে রাখার জন্যই আমি ছুটি নেওয়াটা ঠিক পছন্দ করি না। এখন সেন্সাসের কাজ চলছে, সকাল থেকে সেন্সাসের কাজ করি, কিন্তু স্কুলটা নিয়মিত করার জন্যই তারপরেই বেরিয়ে এসেছি। প্রত্যয় অদম্য, দায়বদ্ধ, প্রতিকূল পরিস্থিতিতেও কর্তব্যে অবিচল। শিক্ষক সুব্রত দাসকে আমাদের কুর্নিশ। নারায়ণগড় থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। এমন শিক্ষক আছেন বলেই বোধহয় আমরা এই আকালেও স্বপ্ন দেখি। যে জলমগ্ন পরিস্থিতির ছবি আপনাদেরকে পশ্চিম মেদিনীপুরের দেখালাম, আপনাদের দেখাবো কিভাবে হেরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তা ডুবে রয়েছে, চতুর্দিকে জল থই থই। হেরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, হ্যাঁ নাগারে বৃষ্টি আর হচ্ছে না ঠিকই, কিন্তু এলাকার মানুষ, দূর দূরান্ত থেকে আসা মানুষ যারা এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর ডিপেন্ডেন্ট, তারা চাইছেন এই জল যন্ত্রণা থেকে মুক্তি তারা যেন দ্রুত পান। দেখুন, জলে ভাসছে হাসপাতাল চত্বর, হাঁটু জল পেরিয়েই চলছে যাতায়াত। রাস্তা পেরিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো তো নয়, যেন জলের সঙ্গে যুদ্ধ করা। এ ছবি পূর্ব মেদিনীপুরের কাঁথির হেরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। রোগীর আত্মীয়রা বলছেন, দফায় দফায় বৃষ্টির জেরে গত বৃহস্পতিবার থেকে এই দুর্ভোগের শুরু। নোংরা জল বাচ্চা নিয়ে কি দিয়ে ডাক্তার দেখাবো, এ করবো, আসবো কি করে? রাস্তা যদি এই অবস্থা জল ঢুকিয়া যে এতটা জলে বাচ্চাকে নিয়ে আসবো, তাহলে রোগ ভালো হবে কি করে? আরো তো রোগ হবে। দীঘা নন্দকুমার জাতীয় সড়কের গাঁ ঘেঁষে রয়েছে এই হেরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। কোনো দুর্ঘটনা হলে দ্রুত চিকিৎসা শুরুর জন্য সবচেয়ে কাছের হাসপাতাল। এছাড়াও আশপাশের প্রায় 30টি গ্রামের বাসিন্দাদের বড় ভরসা। স্থানীয়দের অভিযোগ, এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি, নিকাশি ব্যবস্থাও বেহাল, তাই বৃষ্টি হলেই জল জমে। জলে জলমগ্ন, একদম সমান হয়ে গেছে। এখানে রাতের বেলা স্টাফরা থাকতে পারে না, সাপের উপদ্রব প্রচণ্ড হয়, ব্যাঙ, সাপ, বিভিন্ন কীটপতঙ্গ রুগীর বিছানায় ঘুরে বেড়ায়। এখানে এই দুর্ঘটনায় সমস্ত উপর নেতৃত্বের কাছে আমার আবেদন যে এটার দিকে একটু নজর দেওয়া হোক। গত কয়েকদিনে দফায় দফায় বৃষ্টি হয়েছে, জল জমেছে স্বাস্থ্যকেন্দ্রে, নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগীদের। দুর্ভোগের জেরে বৃহস্পতিবার থেকে রোগী ভর্তি বন্ধ। এই পরিস্থিতিতে সমস্যার দ্রুত সমাধান চাইছেন স্থানীয়রা। প্রচুর খারাপ অবস্থা, এতে তো সমস্যা আরো বেশি দেখা দিই। তো এই জিনিসটা দেখাশোনা করা তো উচিত। আমরা এই নোংরা জল পেরিয়ে হসপিটালে আরো বেশি অসুস্থ। আমরা এই রাস্তাটা উঁচু চাই, পরিবেশটা যদি মানে যাতায়াতের রাস্তাটা ঠিক থাকবে। স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসারের বক্তব্য, ব্লক এবং জেলা স্বাস্থ্য দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে, স্বাস্থ্যমন্ত্রীকেও আলাদা করে জানানো হয়েছে। সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে। ভরসার জায়গা সরকারি এই হাসপাতাল। চিকিৎসার জন্য এলাকার হাজার হাজার মানুষ আসেন এই হাসপাতালে। সেই হাসপাতালের এই হাল, যা নিয়ে সরব এলাকার বাসিন্দারা চাইছেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। দেখলেন তো পূর্ব মেদিনীপুরের হেরিয়ার ছবি। এবার পূর্ব মেদিনীপুরেরই আরেকটা ছবি দেখাবো, হলদিয়ার ছবি। আপনারা জানেন যে দিন কয়েকের নাগারে বৃষ্টি, আর তার ফলে হলদিয়া পুরসভার একাধিক ওয়ার্ড, গোটা শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। আর এবার প্রশাসনিক তৎপরতা, মুখ্যমন্ত্রীর নির্দেশে পাম্প চালিয়ে দ্রুত নিষ্কাশিত হচ্ছে হলদিয়া পুরসভা এলাকায় জমে থাকা জল। আইওসি সহ পোর্ট সহ যাদের সাহায্য দরকার স্টেক হোল্ডার হয়েছে, এসডিও হলদিয়া লিড করবেন, এমএলএ হলদিয়া থাকবেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ, তৎপর প্রশাসন। জমা জল বের করতে বসানো হয়েছে পাম্প। এ ছবি পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলের। আমি বলবো সিএম স্যার ভালো উদ্যোগ নিয়েছে। সিএম স্যার খোঁজ খবর নিচ্ছে কাজ করার জন্য, যাতে কাজ করছে, যাতে আরো ভালোভাবে কাজ করে সেই চেষ্টা রাখছি আমরা। ভবিষ্যতে নিকাশি ব্যবস্থা খুব সুন্দর হয় সেই চেষ্টা করব। গত কয়েকদিন ধরে হলদিয়ায় নাগাড়ে বৃষ্টি, জলের নিচে বিস্তীর্ণ এলাকা। বিপদ বাড়িয়েছে হলদি নদী, পাড় ছাপিয়ে ভাসিয়ে দিয়েছে শহরকে। হলদিয়ায় রাস্তায় জল, বাড়িতে জল, জলের তলায় কল। একই ছবি গ্রামীণ এলাকাতেও। বর্তমান সময়ে জল তো জমে গেছে, আমরা দেখছি, আপনারাও দেখছেন, সকলে দেখছে। অ্যাকচুয়ালি মানুষের খাওয়া দাওয়ারও খুব সমস্যা হচ্ছে, বিশেষ করে খাওয়ার জলেরও ক্রাইসিস দেখা দিয়েছে, কারণ জল দূষিত হয়ে গেছে এক প্রকারের। টয়লেট বাথরুমগুলো জলের তলায় চলে গেছে। গভর্নমেন্ট ভালো কাজও করছে, অসুবিধা নেই। মঙ্গলবার দুপুরের পর আবহাওয়ার উন্নতি হয়েছে, বৃষ্টি থেমেছে, ধীরে ধীরে নামছে জমা জল। তবে দুর্ভোগ কাটেনি। আমার ঘরে এখনো 1 হাঁটু জল, ড্রেন নেই, এখানে ড্রেন থেকে জল বেরায়। ড্রেনটা যদি করে দেয় পৌরসভা থেকে, তাহলে আমরা পরবর্তীকালে একটু ভালো থাকতে পারি। জল যন্ত্রণার থেকে মুক্তি চাইছেন হলদিয়ার মানুষজন, চাইছেন নিকাশি ব্যবস্থার উন্নতি। তারা ভরসা রাখছেন সরকারের উপর, প্রশাসনের উপর। তারা বলছেন প্রশাসন, সরকার দ্রুত পদক্ষেপ নিক। হলদিয়া থেকে ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। যা পারেনি তাজমহল, তা পেরেছে চাঁচলের সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন। কি পেরেছে? গেটের উদ্বোধন, সেখানে নাম ফলক লেখা রাজমিস্ত্রির। আগ্রার তাজমহল যা পারেনি, চাঁচলের সিদ্ধেশ্বর ইনস্টিটিউশন তা করে দেখালো। স্বীকৃতি পেল শ্রমিকের ঘাম, স্কুলের ফলকে রাজমিস্ত্রির নাম। স্কুল কর্তৃপক্ষকে আমার অসংখ্য ধন্যবাদ। আমি তো এইরকম গেট অনেক তৈরি করেছি, কিন্তু এই যে মাস্টার যে আছে, যিনি এখানকার প্রধান শিক্ষক, এরকম মাস্টার আমি কখনো দেখিনি যে আমার নামটা উদ্বোধকে দিবে। জনশ্রুতি আছে তাজমহল যিনি তৈরি করেছিলেন সেই শ্রমিকের নাকি হাত কেটে নিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান। অনেকে অবশ্য দাবি করেন এই জনশ্রুতি মিথ্যা। জনশ্রুতি সত্যি না মিথ্যা সেটা আমাদের জানা নেই, কিন্তু এটা ঘটনা যে তাজমহল পরিচিত সম্রাট শাহজাহানের নামে, শ্রমিকদের নামে নয়। সেদিন যা হয়নি তাই করে দেখালো মালদার চাঁচলের সিদ্ধেশ্বর ইনস্টিটিউশন। সরকারি স্কুল, ক্লাস 5 থেকে 12, 138 বছরের পুরনো। চাঁচলের রাজা শরৎচন্দ্র রায়চৌধুরী তার মায়ের নামে এই স্কুল তৈরি করেন। এখন পড়ুয়া সংখ্যা 2654। সম্প্রতি এই স্কুলের প্রতিষ্ঠা দিবসে নতুন গেটের উদ্বোধন হয়। যে রাজমিস্ত্রি এই গেট তৈরি করেছেন সেই সাইন আলীর হাতে নতুন গেটের উদ্বোধন। শ্রমিকের শ্রমকে মর্যাদা, শুধু উদ্বোধন নয়, স্কুলের ফলকেও শ্রমিকের নাম। স্কুল কর্তৃপক্ষকে আমার অসংখ্য ধন্যবাদ। আমি তো এইরকম গেট অনেক তৈরি করেছি, কিন্তু এই যে মাস্টার যে আছে, যিনি এখানকার প্রধান শিক্ষক, এরকম মাস্টার আমি কখনো দেখিনি যে আমার নামটা উদ্বোধকে দিবে। তাজমহলের মতো কোনো বেগমের স্মৃতিতে তৈরি সৌধ নয়। সাইন আলীর নাম খোদাই করা থাকলেও দেশের ভবিষ্যৎ গড়ার কারিগরদের পাঠশালায়। প্রচুর সৌধ ঘুরে এসেছি, কিন্তু কোথাও দেখিনি
যে সৌধটা তৈরি করেছে, এত খেটেছে গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে, নানান কষ্ট করে, তার নাম কোথাও আমরা দেখিনি। আমরা প্রত্যেকটি মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, আমরা একসাথে একভাবে চলতে ভালোবাসি। যে সাইন আলী এই গেটটির পূর্ণ রূপ দিয়েছে, আমরা তার নামটা আমরা গেটে দুয়ারে লাগিয়েছি, তার স্বীকৃতি দিয়েছি, তাকে আমরা সম্মান জানিয়েছি। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে শিবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।